নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। বন্ধুরা, আজকে ক্লাস দশম শ্রেণীর বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে পার্ট 4-এ যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে আমি আজকে আলোচনা করছি। তোমরা উত্তরগুলো খুব সুন্দরভাবে করে নেবে। তো চলো শুরু করা যাক। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটিকে যে প্রশ্ন দিয়েছে প্রথমে বলেছে একের দাগে বলেছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে একের দাগের একের প্রশ্ন দিয়েছে, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, হাইফেন দিয়ে চারটা অপশান দিয়েছে। এই চারটা অপশানের মধ্যে যেটা ঠিক হবে সেটা ঠিক খুঁজে নিয়ে লিখতে বলেছে। আচ্ছা, তোমাদের প্রথমে কয়ের দাগে অপশান দিয়েছে প্লাবনভূমি, ক্ষয়ে দিয়েছে এস্কার, গয়ে দিয়েছে গিরিখাত, ঘয়ে দিয়েছে স্বাভাবিক বাঁধ। এই চারটা অপশানের মধ্যে উত্তর হবে গিরিখাত, গয়ের দাগের অ্যান্সারটা। সবসময় পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। লিখবে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, হাইফেন দিয়ে লিখবে, গয়ে দাগ নম্বর দেবে এবং লিখবে গিরিখাত। আমি এখানে সাইডে দেখো একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি গিরিখাতটা কীরকমই দেখতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের একের দাগে দুইয়ের প্রশ্ন করেছে, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, হাইফেন দিয়ে অপশান দিয়েছে কয় ফিয়র্ড, গয়ে দিয়েছে বার্গসুন্ড, গয়ে দিয়েছে কোরি, ঘয়ে দিয়েছে এরিটি। আচ্ছা, এর মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে খ, বার্গসুন্ড। দেখো এখানটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি, এখানে কোরিও দেখাইছি, এই জায়গাটাকে বলে বার্গসুন্ড, তীরচিহ্নের মাধ্যমে যেটা দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের একের দাগে তিনের প্রশ্ন করেছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। প্রথমে কয়ে দিয়েছে লাদাখ অঙ্গরাজ্য, ক্ষয়ে দিয়েছে পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, গয়ে দিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য, হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, এখানের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে খ, পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। কাইন্ডলি অফ ইনফরমেশন, পদুচেরি বলেছে যে পন্ডিচেরি 2006 সাল থেকে সরকারি নামে পদুচেরি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি একটি ফরাসি উপনিবেশ, 4টি অসংলগ্ন ছিটমহল বা জেলা নিয়ে এই হচ্ছে পদুচেরি গঠিত। এবার এই অঞ্চলের নামকরণ হয়েছে বৃহত্তম জেলা পন্ডিচেরি নাম অনুসারে। তোমরা মনে রাখবে যে অঞ্চলের নামকরণ করা হয়েছে পন্ডিচেরি নামে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ করতে কি বলেছে দুইয়ের দাগের একের প্রশ্ন করেছে, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। এর অ্যান্সারটা লিখবে অবনমন বা অপসারণ। আমি এখানটায় সাইডে লিখে দিয়েছি, ঠিক আছে। এখানটা লিখবে বায়ুর অবনমন বা অপসারণ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। আচ্ছা, এরপর তোমাদের দুইয়ের দাগে 2 নম্বর প্রশ্ন করেছে, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত। এর অ্যান্সারটা লিখবে কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত। এরপর তোমাদের দুইয়ের দাগে 3 প্রশ্ন বলেছে ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। এর অ্যান্সারটা লিখবে উত্তর পূর্ব, ঠিক আছে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির। আচ্ছা, এরপর তোমাদের 3-এর দাগের আর 4-এর দাগে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি। বলেছে 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন করেছে, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্ট হয়। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন করেছে, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। 4-এর দাগের প্রশ্ন করেছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। আচ্ছা, এই অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নেবে। আচ্ছা, 1 নম্বর যে প্রশ্নটা করেছিল, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্ট হয়, এর অ্যান্সারটা লিখবে। প্রথমে এরকম হেডিং দেবে, ঠিক আছে। পলল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টির কারণ, এটা হেডিং দিয়ে লিখবে পর্বতের পাদদেশে ভূমির ঢালের হঠাৎ পরিবর্তনের ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সমস্ত ক্ষয়জাত পদার্থ যেমন নদীবাহিত পলি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে। অনেকগুলি পলল শঙ্কু জুড়ে গিয়ে বিস্তার লাভ করলে এটি অর্ধ গোলাকার হাত পাখার মতো দেখতে হয় বলে একে পলল ব্যজনী বলা হয়। উত্তর পূর্ব হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে অনেক পলল ব্যজনী দেখা যায়। এটা লিখবে, লেখার পর তোমরা এই চিত্রটা সুন্দর করে এঁকে দেবে, ঠিক আছে। এই যে চিত্রটা আমি দেখিয়ে দিলাম, এই চিত্রটা তোমরা সুন্দরভাবে এঁকে দেবে।
আচ্ছা, এরপর তোমাদের 3 দাগে যে 2 প্রশ্ন করেছে, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। এর অ্যান্সারটা কী লিখবে? প্রথমে লিখবে ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার উপায়সমূহ নিয়ে আলোচনা করা হলো। এবার নিজে একটা হেডিং দেবে, লিখবে পার্বত্য অঞ্চলে ধাপ চাষ। এটা হেডিং দেওয়ার পর লিখবে পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে ধাপ গঠন করে প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। এভাবে সমগ্র জমিকে ধাপ চাষের কাজে লাগালে ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে, ঠিক আছে, মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। এখানটা একটু ভুল দেওয়া আছে, এটা তোমার কেটে দিয়েছি আমি। এখানটা লিখবে মৃত্তিকার ক্ষয় থেকে আমরা রক্ষা পাই। আচ্ছা, এরপর তোমাদের 2 নম্বর বলেছে ফালি চাষ। কী লিখবে না, ভূমি ঢালের আড়াআড়িভাবে ফালি চাষ করে শস্য রোপণ করলে তা ভূমিক্ষয় প্রতিরোধ করে। তারপর লিখবে 3 নম্বরে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ। লিখবে সমোন্নতি রেখা বরাবর জমিতে বাঁধ দিয়ে কৃষি জমি তৈরি করে চাষ করলে প্রবাহমান জলের গতি বাধাপ্রাপ্ত হয় এবং মাটি ক্ষয়ের পরিমাণ হ্রাস পায়। এই পয়েন্টগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রশ্নগুলো বলেছে দেখে নাও। সেই প্রশ্নটা বলেছিল যে হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট যে গ্রাবরেখা যে ভূমিরূপগুলো সৃষ্ট হয়েছিল সে সম্পর্কে বর্ণনা দিতে বলেছিল, ঠিক আছে। তার উত্তরটা এরকম প্রথমে হেডিং দেবে, প্রথমে হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে। লেখার পর হেডিং দেওয়ার পর এখানটা নিচে লিখবে গ্রাবরেখা। লেখার পর এটা একটু ডিসকাস করবে, লিখবে হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত এইরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকার, এটা হাইফেন দিবে, হাইফেন দিয়ে যে বিভিন্ন প্রকার বলেছে একটু ডিসকাস করতে হবে, শ্রেণী বিভাগ করতে হবে। প্রথমে 1 নম্বরে পয়েন্ট দেবে পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ায় সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হলো পার্শ্ব গ্রাবরেখা। এটা প্রথম পয়েন্ট 1 নম্বরে লিখবে। আচ্ছা, তারপরে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে মধ্য গ্রাবরেখা। লিখবে দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত হয়ে তৈরি হয় মধ্য গ্রাবরেখা। আচ্ছা, এরপর তোমরা 3 নম্বরে পয়েন্ট দেবে প্রান্ত গ্রাবরেখা। লিখবে কি না, হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট হয় প্রান্ত গ্রাবরেখা। আচ্ছা, এরপর তোমাদের 4 নম্বর পয়েন্ট দেবে ভূমি গ্রাবরেখা। লিখবে হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হলো ভূমি গ্রাবরেখা। নেক্সট পয়েন্ট দেবে অবিন্যস্ত গ্রাবরেখা। লিখবে হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা হলো অবিন্যস্ত গ্রাবরেখা। আচ্ছা, তারপর লিখবে নেক্সট পয়েন্ট বলয়ধর্মী গ্রাবরেখা। লিখবে বলয় আকারে সঞ্চিত গ্রাবরেখা হলো বলয়ধর্মী গ্রাবরেখা। আচ্ছা, লাস্ট হেডিং করে লিখবে স্তরায়িত গ্রাবরেখার হেডিং করবে, লিখবে সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে স্তরায়িত গ্রাবরেখা বলে। এই যে কটা গ্রাবরেখার আমি বললাম তাকে খুব সুন্দরভাবে এরকম হেডিং করবে, হেডিং করে তাকে এই যে ডেসক্রাইব যে বলে দিলাম এই ডেসক্রাইবটা তোমরা করে দেবে। আর করার পর তোমরা লাস্টে একটা চিত্র আঁকবে। এই যে চিত্রটা আমি দেখাচ্ছি এই চিত্রটা আঁকবে এরকমই, এবং চিত্রটা আঁকার পর যা যা লেখা আছে পার্শ্ব গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, হ্যাঁ, এটা লেখার পর এরকম করে সুন্দর আঁকার পর লিখবে, লেখার পর এবং নিচে লিখবে বিভিন্ন প্রকার গ্রাবরেখা, ঠিক আছে। এই চিত্রটা দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 এর সব প্রশ্ন। আমি সব প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিলাম খুব সুন্দরভাবে। তোমাদের কোনো যদি অসুবিধা থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাকে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।